বাংলাদেশের নির্বাচন শিডিউল হিসেবে ধরলে আগেই আসতেছে। 12 তারিখ খুব বেশি দূরে নয়, আজকে অলরেডি 5 তারিখ, মানে জাস্ট এক সপ্তাহ, পরের সপ্তাহে এটা হবে। এবং ততদিক ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বা ইলেকশন করবে যারা যারা, তাদের ইন্টারভিউ নেওয়া এবং ছাপার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে। এর ভালো মন্দ দুটো দিকই আছে। এর আগে যতগুলো এরকম সাক্ষাৎকার আমরা দেখেছিলাম, সাক্ষাৎগুলোর সার কথা হলো ইন্ডিয়ান চোখ দিয়ে দেখা সাক্ষাৎকার। আর ইন্ডিয়ান চোখ মানে ওই একই হিন্দুত্ববাদী চোখ, জামাত ইসলাম 71 জামাত ইসলাম কত খারাপ, ধর্মরাষ্ট্র বানাবে কিনা, এগুলা এই জাতীয় বাকওয়াজি প্রশ্ন ছিল তাদের। তো সেটা আরো একটু এক্সট্রিম করছে। আজকে আমি আরেকমভাবে আরেকটা সাক্ষাৎকার নিয়ে কথা বলবো, সেটা হলো দ্য উইকের আগের সাক্ষাৎকার, যেটা প্রথম সাক্ষাৎকার হয়েছিল, সেটাও ইয়েকে নিয়ে, আমাদের এনসিপির নাহিদ ইসলামকে নিয়ে, এবং ওখানে ওই জামাত ইসলাম করে একটা মাথা খারাপ করে ফেলছে। একটা প্রগতির নামে একটা হিন্দুত্ববাদী চিন্তায় দাঁড়িয়ে বাংলাদেশকে দেখলে যা হয়, প্রত্যেকটা প্রশ্ন রকম প্রস্তুত ছিল। কিন্তু এবারেরটা একেবারে উল্টা, চেঞ্জ। কেন? খুব সম্ভবত এই সাক্ষাৎকারটা নিয়েছে তাদের পত্রিকার একটা নারী সাংবাদিক, নামটা হলো সম্ভবত কিছু একটা আহুজা নাম দেখে আমি যা বুঝলাম, আমার যা ধারণা, আহুজার নামটা পাঞ্জাবিদের হয়। পাঞ্জাবি কিছুটা সিন্ধি মানে কিন্তু করাচি, পাকিস্তানের সিন্ধি। তো কিছু সিন্ধি পপুলেশন পাঞ্জাবের পাশে থাকে কোথাও না কোথাও। সিন্ধি পাঞ্জাবিদের হয় মূলত, এই টাইটেলটা হয়। আহুজা মনে করছি আমি সেটা পাঞ্জাবি নারী হলে অসুবিধা নেই। দিল্লির যারা দিল্লিকে চালায় রাখছে, এদের বোধহয় 70-80% লোকজন হলো পাঞ্জাবি। সেকালের পাঞ্জাব মানে হরিয়ানা থেকে এনে নেওয়া লোক। এনিওয়ে, বেশি যাবো না আমি। সো এই মহিলাটার দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট। খুব সম্ভবত এর মূল কারণ, আমার অনুমান, এর মূল কারণ হলো যারা পাঞ্জাবি তারা কিন্তু অ্যান্টি হিন্দি বেল্ট। এটা মনে রাখবেন তাদের একটা বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট চলছে, পাঞ্জাবকে স্বাধীন করতে হবে। ফলে পাঞ্জাবকে স্বাধীন করতে চাওয়া মানেই সে আর সো কল্ড অখণ্ড ইন্ডিয়াতে বিশ্বাসী না, আর হিন্দুত্ববাদে বিশ্বাসী না। সে এই মূল বৈশিষ্ট্য কারণেই সম্ভবত তার দৃষ্টিভঙ্গিটা আলাদা। আরটা হতে পারে একালের মানুষ। তার একটা ছবি দেখেছি আমি গুগলে কিছু সার্চ করে দেখলাম আমি তার ছবিটা। খুব বয়স বেশি মনে হয় না, 50-এর আশেপাশে বয়স হবে। এনিওয়ে, তার প্রশ্নগুলো ভালো ছিল আসলে, প্রথমে আগে বলে নিচ্ছি আপনাদেরকে। তো সেই জন্য আমি বলছি এই সাক্ষাৎকারটা তুলনামূলক অন্য ইন্ডিয়ান সাক্ষাৎকারের চেয়ে বেটার। ফলে এখানে কোনো হিন্দুত্ববাদের আগাম অনুমানের উপরে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে না। যেমন দেখেন প্রশ্নগুলো কেমন। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট লেসন হ্যাজ জামাত ড্রন? মানে সবাই ধরে নিয়েছে জামাত তো একটা নিশ্চিত হয়ে যাওয়া দল ছিল, সেখান থেকে সে এখন উত্তরিত হয়ে আসছে। সে আবার কথা সত্য, আসলে আমাদের ইলেকশন কমিশন থেকে তার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হয়েছিল। ফলে নতুন করে সুপ্রিম কোর্টের রায়ে এগুলো আবার সে ফেরত পেয়েছে। ফলে আবার এটা নয়া রেজিস্ট্রেশন কিন্তু ইলেকশন কমিশনের দিক থেকে। ফলে তার তো একটা নবজন্ম হয়েছে, এটা বলা যায়। সেই অর্থে জিজ্ঞেস করেছিল ওকে যে জামাত এইসব কাণ্ড কারখানা যে পার হয়ে আসছে, তাহলে জামাত নতুন কি শিখেছে এখান থেকে? এই ছিল প্রশ্ন, ইন্টেলিজেন্ট প্রশ্ন অবশ্যই। সো সেকেন্ড আরেকটা প্রশ্ন করছে, যেমন জামাত তো সবসময় মনে করা, জামাত ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ এ ক্যাডার বেসড ইডিওলজিক্যাল পার্টি। খেয়াল করেন, কোথাও কিন্তু ইসলাম শব্দটা নাই। ক্যাডার বেসড ইডিওলজিক্যাল পার্টি, একটা আদর্শবাদ পার্টি, একটা ক্যাডার আছে, তাদের কর্মী বাহিনী আছে। হাউ ডিড ইউ ট্রান্সলেট
that ideological commitment into a mass electoral appeal. আপনারা এখন একটা নির্বাচনী দল হয়েছেন, একটা আদর্শবাদী পার্টি হিসেবে, তাহলে আপনাদেরকে কিছু চেঞ্জ করতে হয়েছে। তাহলে সেটা করতে গিয়ে আপনারা কেমন ফিল করছেন? খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। কিন্তু দেখেন, একটাও নাই যে আপনারা ধর্মরাষ্ট্র বানাই ফেলবেন কিনা, না আপনারা এনসিপিকে সাথে নিলেন কেমনে, ওরা তো সেকুলার দল, এইসব ফালতু প্রশ্ন সে করছে না। কিন্তু দেখেন, খুব সিরিয়াস মিনিংফুল প্রশ্ন সে করছে। এই প্রশ্নগুলো কয়েকটা তুলে এনে আপনাদেরকে দেখালাম এই জন্য যে এই প্রশ্নকর্তা যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, whatever আপনি বলেন। তো প্রশ্ন দিক থেকে খুব ভালো প্রশ্ন করছে। ইতিমধ্যে জামাত ইসলামেরও একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। এইটা আমি আপনাদের সামনে নিয়ে আসার জন্য এত পটভূমি বর্ণনা করছি। জামাতেরও এই সাক্ষাৎকারে যা কিছু জবাব দিয়েছে, এটা কিন্তু জামাতের সভাপতিকে নিয়ে এই প্রশ্নটাগুলো করা হয়েছে। তো তাদের জবাবও তুলনামূলকভাবে অনেক ভালো, ম্যাচিওর জবাব। একটা চেঞ্জ, একটা স্টাডি কিভাবে করতে হবে, আগের কি কি ভুল ছিল সেটার দিক থেকে বললে তারা একটা যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক করে তারপরে এবার সাক্ষাৎকার দিতে আসছে। সে অর্থে বলা যায় তাদের জবাবগুলো ছিল অনেক ব্রিলিয়ান্ট। যেমন ইডিওলজিক্যাল পার্টি বলেছেন, সে ওটা জবাব কি দিচ্ছে দেখেন। ইডিওলজিক্যাল পার্টি, ইয়েস, বাট আওয়ার ইডিওলজি ইজ গ্রাউন্ডেড ইন ডিসিপ্লিন, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড পাবলিক সার্ভিস। দেখেন, কোথাও ইসলাম শব্দটা নাই। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি ও যখন ইডিওলজিক্যাল বলে কোনো ইসলাম মিন করছে না, কোনো থিওলজি মিন করছে না, আপনি কেন ও ফাঁদে পড়বেন? এটা পড়লেই তো আপনাকে এখন আন্ডারস্ট্যান্ড করে দেবে, ও আচ্ছা আপনি তো থিওলজিক্যাল পার্টি, আপনি কম বুঝেন। আপনি রিয়েল মানুষের, রিয়েল রক্ত মাংসের প্রবলেমের কথা আপনি কেমনে বুঝবেন? এরকম একটা প্রশ্ন আপনার থেকে ছুড়ে দিবে, বা এরকম একটা প্রশ্ন অ্যাজাম্পশন পিছনে রেখে আপনি কথা বললে যা হবে যে আপনি তো নিচা, আপনি বুঝেন না এগুলা। ফলে সেগুলোতে জায়গায় যায়নি। দেখেন কি কি শব্দ ইউজ করছে। আমাদের আদর্শ, আমাদের মতাদর্শ যেখানে ভিত গেড়ে দাঁড়িয়ে আছে সেই জিনিসগুলো কি? ডিসিপ্লিন। অবশ্যই ডিসিপ্লিন, শৃঙ্খলা থাকতে হবে। দেখেন, শৃঙ্খলা শব্দটা থিওলজিক্যাল শব্দ না। থিওলজিক্যাল শৃঙ্খলা হতে পারে, পলিটিক্যাল শৃঙ্খলা হতে পারে। সো এমনভাবে শব্দগুলো সে চুজ করছে যে শব্দগুলো দিন বলতে পারবে না সে একটা থিওলজিক্যাল পার্টি। সেকেন্ড শব্দ দেখেন, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, অ্যান্ড পাবলিক সার্ভিস, এবং জনগণকে সেবা দেওয়া। ফলে এই চারটা শব্দের একটাও থিওলজিক্যাল শব্দ না। আর বলতেই পারবেন না যে এটা একটা থিওলজিক্যাল ইডিওলজিস্ট পার্টি, না, বলতেই পারবেন না আপনি। সে জবাবটা এমনভাবে বুদ্ধিমানের মতন দিয়েছে যে যা দিয়ে আপনি ওকে ঠেলে ফেলতে পারবেন না, কিন্তু পলিটিক্যাল পার্টি না। পরবর্তী ইসলামী, নিচা ইসলামী না, এরকম ধারণা ইঙ্গিত দেওয়ারও কোনো সুযোগ সে রাখে নাই। তারপরে বলছে ইন্টারনাল ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড অর্গানাইজেশনাল ডিসিপ্লিন আমাদের আছে। এখানে আমি একটু আপত্তি করব এই ডেমোক্রেটিক শব্দটা ব্যবহার করা নিয়ে, যদিও এটা দিয়ে সে বুঝাতে চেয়েছে যে আমাদের ইন্টারনালি আমরা দলের ভিতরে মানুষকে, আমাদের দলের নেতা কর্মীদেরকেও কথা বলতে দিই, ওই অর্থে সে হয়তো ডেমোক্রেটিক শব্দটা ইউজ করছে। তো আর যেটা বলেছে ডিসিপ্লিন বলতে অর্গানাইজেশন ডিসিপ্লিনও সে মেনটেন করে ইন্টারনালি, ইটস ওকে, ফাইন। At a time when corruption and opportunism have eroded public confidence in politics, যখন করাপশন এবং সুবিধাবাদ, ওই যে আমি যেটা প্রায়ই বলি, আমার কি লাভ? সবাই মানুষ চলে গেছে, পলিটিশিয়ান আমলারা চলে গেছে, আমার কি লাভ? ইভেন কি ইনু সাহেবের ভিতরে দেখা যাচ্ছে আমার কি লাভ ধরনের আচরণ। তো সবাই যখন ওদিকে ছুটছে, ফলে তখন করাপশন আর অপরচুনিজম, সুবিধাবাদিতা আর দুর্নীতিতে ভরে গেছে সব। এরোডেড পাবলিক কনফিডেন্স, জন আস্থা নষ্ট করে ফেলছে। পলিটিক্সে জন আস্থা নষ্ট করে ফেলছে এই দুটো জিনিস। সেই সময় পিপুল ইনক্রিজিংলি ভ্যালু, মূল্যবোধ দেয়, গুরুত্ব দেয় কনসিস্টেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি। মানে কথা কাজের মিল থাকতে হবে না, কনসিস্টেন্ট হতে হবে না, আর ইন্টিগ্রিটি মানে সংহতি থাকতে হবে না। আর আপনি বলছেন একটা, করছেন একটা বলা আর একটা কাজের সাথে কোনো মিল নাই, তালগুল নেই। তো তখন তো এগুলো খুব দরকার।
ভ্যালু বেসড এগুলা। ফলে সে কিন্তু ইডিওলজি শব্দটাকে ব্যবহার করছে খুব ইন্টারেস্টিংলি। কোথাও সে ইঙ্গিত দেয় না এটা থিওলজিক্যাল ইডিওলজি বা থিওলজিক্যাল অ্যাকাউন্টেবিলিটি না, এটা কিচ্ছু বলে নাই। ভ্যালু লাগবে, ভ্যালু বেসড হতে হবে কথাবার্তা, অবশ্যই মূল্যবোধ থাকতে হবে তো, নীতিকতা নৈতিকতা থাকতে হবে তো। আর যে কোনো কাজের একটা প্রিন্সিপাল থাকবে না। আপনি নীতিগত দিক না মেনে বা নীতিগত দিকই নেই, এটা করলাম আর কি, এরকম তো থাকলেও চলবে না। এবং সেটা আপনি একটা থিওলজিক্যাল দল বানান আর একটা পলিটিক্যাল দল বানান, দুটোরই একই জিনিস লাগবে। সো সেই সব দিক থেকে যদি দেখি আমি, তাহলে এই জবাবগুলো কিন্তু খুব ম্যাচিওর জবাব দিচ্ছেন উনি। প্রিন্সিপালস ওভার অপরচুনিজম অ্যান্ড ক্রেডিবিলিটি ওভার রেটরিক। বকওয়াজি বললে হবে না, ক্রেডিবল থাকতে হবে তো, ক্রেডিবল বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তো একটা। আর অপরচুনিজমের উপরে প্রিন্সিপালস, নীতিগত দিক থাকতে হবে, নীতি থাকতে হবে তো। আমরা দলের আপনার নিজের কাজের বক্তব্যের কোনো নীতিগত দিক নেই, ফলে আপনি যতই চাপাচুদ দেন না কেন, যতই আপনি হলেন চাঁদাবাজি তার মূল, আর আপনি সোয়ানে বলতেছেন ক্ষমতা গেলে চাঁদাবাজি বন্ধ করে দেবে, এটা তো বকওয়াজি, এটা তো রেটরিক, বকওয়াজ। আপনার কাজের সাথে মিল নাই, আপনি কোনো নীতিগত জায়গা তৈরি করেন দলের ভিতরে, তাহলে এটা তখন বকওয়াজি তো হবে আসলে। ফলে সেসব জায়গার দিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলা জামাতে দিতে খুবই উপযোগী হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। In that context, the Jama's ideological commitment is not a limitation but a strength. দেখেন এইবার কিন্তু একটা খুব কষে মার দিয়েছে যে আপনি বলবেন যে আপনার এইসব ইডিওলজি মানে মতাদর্শ মানে থিওলজিক্যাল মতাদর্শ, এগুলো তো আপনার জন্য বাধা একটা রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে। সে বলছেন না, এটা তো আমার লিমিটেশন না, এটাই তো আমার স্ট্রেংথ যে আমি একটা নীতিগত দিক নিয়ে চলি। ফলে এটা তো আমার লিমিটেশন হতে পারে না, এটাই তো আমার শক্তির জায়গা আসলে, যে আমি একটা প্রিন্সিপাল নিয়ে চলি। সো আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান টু এনগেজ ইয়াং অ্যান্ড ফার্স্ট টাইম ভোটার। আমাদের লক্ষ্য হচ্ছে যে যারা প্রথমবার ভোটার হচ্ছে এমন ইয়াংদের প্রতি, তাদের চাহিদার দিকে খেয়াল রেখে আমরা আমাদের কর্মসূচি সাজাচ্ছি। খুবই স্ট্রং বক্তব্য। জেনারেলি ডিসইলুশন বাই করাপশন, মানে যারা বিরক্ত হয়ে গেছে এইসব কথা শুনতে শুনতে সমাজে, যে করাপশন চারিদিকে এত ছড়ায় পড়ছে, তারা তো আস্থা হারিয়ে ফেলতেছে রাজনীতির উপরে। ব্রোকেন প্রমিস, প্রতিজ্ঞা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখে নাই। ইনএফেক্টিভনেস অব দ্য গভর্নেন্স, শাসনের ভিতরে কোনো তার শাসনের কার্যকারিতা নেই, বলতেছে একটা করতেছে আর একটা। এরকম একটা অবস্থায় ইয়াং পিপল সিক পারপাস, ইন্টিগ্রিটি অ্যান্ড অপরচুনিটি, এগুলো তো খুঁজবে, নতুনরা এইসব জিনিসগুলো খুঁজবে। অ্যান্ড জামাত অফার্স এ ক্রেডিবল অল্টারনেটিভ রুট ইন ভ্যালুজ। জামাত তাদের কাছে নিজেকে প্লেস করতেছে যে সে তাদেরকে একটা অল্টারনেটিভ, একটা বিকল্প একটা জায়গা দেখাতে চায় যেখানে অন্তত কিছু ক্রেডিবল কমিটমেন্ট আছে। এবং এই যে বাংলাদেশের প্রতিশ্রুতি ভঙ্গ, নিয়ম নীতি ভঙ্গ করে ফেলার একটা অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে সে তাদেরকে একটা নীতিগত জায়গায় দাঁড়াইয়ে নীতিগত জায়গা তৈরি করার পক্ষে ইয়াংদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। খুবই স্ট্রং বক্তব্য, বুদ্ধিমানের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে। ফোকাস অন এমপ্লয়মেন্ট জেনারেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। খুব পরিষ্কার কথা, বুয়া আমি 1 কোটি লোককে চাকরি দেব। বাংলাদেশে 1 কোটি লোককে চাকরি দেওয়ার অর্থ বুঝে? বাংলাদেশে বেকার এখন হবে লাখে হিসাব করতে হয়, 50 লাখের আশেপাশে বা নিচে হবে এটা। সেখানে আপনি বলে দিলেন 1 কোটি দিয়ে, তার মানে কি? আপনি খুব চিন্তা করে কথা বলেন, এটা বকওয়াজ, একটা ভারী সংখ্যা দিয়ে আপনি ইয়াংদের অ্যাসপিরেশনটাকে কিনে ফেলতে চাচ্ছেন। তো সেখানে সে কি বলতেছে না, এমপ্লয়মেন্ট জেনারেশন শব্দটা খুব ইন্টারেস্টিং। আমি বেকারদের চাকরি দেবো না, এটা বলে নাই। কাজটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন, কাজ সৃষ্টি করতে হবে। কাজ সৃষ্টি না হলে আপনি খুদাই কমিটমেন্ট করলেন আমি এত লোককে চাকরি দিব, বলার তো কোনো মানে নেই। আপনি কি চাকরি তৈরি করতে পারবেন? চাকরি তৈরি করার জিনিস, দেওয়ার জিনিস না। তৈরি না হলে দিবেন করতে গা।
স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি দক্ষতা না তৈরি করতে পারেন তাহলে তো প্রোডাকশনের ভিতরে দক্ষতা না আসলে এটা বড় কিছু হয়ে দাঁড়াবে না। এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, ক্রিয়েশন শব্দটা সাংঘাতিক। উদ্যোক্তা যাকে বলা হয় সে ক্রিয়েটিভ লোক। ক্রিয়েটিভ মানে সে অমুক একটা জিনিস বানাতে পারে, এই জিনিসটা মানুষের অনেক সুবিধা দিবে, মানুষের অনেক কাজে লাগবে, সুতরাং মানুষ এই জিনিসটা কিনবে। এটা ইমাজিন করতে হয় আগে যে ও উদ্যোক্তা। সব মানুষ উদ্যোক্তা হতে পারে না। যার ভিতরে এই কল্পনাটা আছে যে এটা দিয়ে সে এই জিনিসটা বানাতে পারে, এটা মানুষের অমুক অমুক চাহিদা মেটাবে, সুতরাং মানুষ এটা কেনার আগ্রহ হবে। দেন সে একটা কারখানার চিন্তা করে, দেন বাজার যাচাই করে। এগুলো যার মধ্যে থাকে, সবার মধ্যে থাকে না। সেই কারখানা প্রতিষ্ঠা করতে পারে, কারখানাকে দাঁড় করাতে পারে, এটাকে দক্ষভাবে চালানোর কথা চিন্তা করতে পারে। ইটস এ ক্রিয়েশন অ্যাকচুয়ালি। সব মানুষ ক্রিয়েটিভ হয় না। মানে হলো উল্টা করে বললে, সব মানুষ হচ্ছে একটা চাকরি, ওখানে গিয়ে চাকরি করবে। চাকরি দিবে যে প্রতিষ্ঠানটা, ওই প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে হবে। এই আইডিয়া করাটা সবার মাথায় আসে না। এই জন্য উদ্যোক্তা আলাদা লোক। সবাই উদ্যোক্তা হয় না। উদ্যোক্তা মানে যার ভিতরে ক্রিয়েটিভ আইডিয়া আছে। সে কিন্তু কথাগুলো জবাবটা দিচ্ছে এই ধারণাটাকে ড্যাপস মানে রিয়েলাইজ করে কথাটা বলতেছে। মিথ্যা কমিটমেন্ট না যে আমি 1 কোটি লোকে চাকরি দিব। এনিওয়ে, তবুও শেষের দিকে সাবধান হতে হবে আমাকে, কারণ এখানে অনেক সময় ইউনুস সাহেবের একটা বক্কবাজি মার্কের কথা আছে। এত লোকে চাকরি দেবো, তোমরা ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরি খুঁজতেছো কেন? সব এন্টারপ্রেনার হয়ে যাও। আচ্ছা, আপনি বললে হবে? সবার ভিতরে এন্টারপ্রেনারশিপ আছে, উদ্যোক্তা হওয়ার মতন ক্রিয়েটিভ আইডিয়া সে হোল্ড করে। আপনি বললে তো ওরা যাবেন। সবাইকে এখন আপনি চাকরির দিকে ঠেলে বাদ দিয়ে আপনি বলছেন সবাইকে ব্যবসায়ী হয়ে যেতে। এটা যেরকম বকবাজি হবে, এটা সেরকম একটা বকবাজ হয়ে যায়। ওদিকটা সাবধান থাকতে হবে। আরো কি বলতেছে, উই ভিউ youth not as a problem to be managed but as a partner in national development. ভালো শব্দ, একটা ভালো ব্যাখ্যা। The Jamaat also uphold the spirit of the July. এইটা খুব সাংঘাতিক কথা একটা প্লেস করছে। দেখেন বাক্যটা কিরকম ভাবে, স্পিরিট অফ দ্য জুলাই। কোন জুলাই? অভ্যুত্থানের স্পিরিট। স্পিরিটের আমাদের এখানে নানান শব্দ আছে, আমি ডিটেলে যাবো না। একটা স্পিরিটের বাংলা এখানে হবে মর্ম। জুলাই স্পিরিট মানে জুলাই অভ্যুত্থানটা যে হয়েছিল তার মর্মের দিকটা আমরা খেয়াল রাখি। ওই জায়গা থেকে আমরা ইয়াংদেরকে দেখি। খুবই অর্গানাইজড একটা বক্তব্য। আমার কাছে মনে হচ্ছে এটা বোধহয় ওরা কোশ্চেন দিয়ে দিয়েছিল, এরা লিখে জবাব দিয়েছে, সেটি পরে ছাপা হয়েছে। আমি জানি না এটা ওরালি নেওয়া হয়েছে কিনা এই ইন্টারভিউটা, অথবা যা লিখে দেওয়া হচ্ছিল ওর বেসিসে পরে ওরালি মুখে বলে ইন্টারভিউটা নেওয়া হচ্ছিল, এরকম হতে পারে। হ্যাঁ, যেটাই হোক না কেন কথাগুলো বেশ গুছানো আর কি। এটা হচ্ছে মূল কথা। জামাত also uphold the spirit of July, a defining moment in the struggle for democracy. এই যে ফর ডেমোক্রেসি বলে কিন্তু আবার মানে গড্ডালিকায় ভাষায় দেওয়া নিজেকে, একটু অন্য কিছু বলতে পারতো। ডেমোক্রেসি বলে লাভ হয় নাই। অ্যাকাউন্টেবিলিটি বললেও না, আচ্ছা ঠিক আছে হয়েছে, টিআইবি মার্কা শব্দ হয়েছে। পরের শব্দটা আরো ভালো শব্দ, সবচেয়ে ভালো শব্দ। পরের শব্দটা ফ্রিডম, মানুষের স্বাধীনতার দিকটা। এইটা খুবই নতুন ধরনের কথা। জামাতের কোন লোক অর্থাৎ জামাতের সভাপতির নামে প্রকাশ হয়েছে এই বক্তব্যটা। তো জামাতের সভাপতি বলতেছে ফ্রিডমের কথা। ইয়েস, সামথিং সিগনিফিকেন্ট। এটা ফ্রিডম কথাটা সবাই বলতে চায় না, বলতে পারে না। দুটো কারণে পারে না। একটা হলো যারা থিওলজির উপরে খুব বেশি ডিপেন্ড করে আছে, ও বুঝতে পারে না থিওলজির সঙ্গে ফ্রিডম কথাটা কেমনে ফিট করবো আমি। আসলে তো ফিট করা যাবে না, প্রবলেম আছে তো আসলে। কিন্তু একটু যদি বুদ্ধিমান হয় তাহলে ফ্রিডম কথাটা সামনে বলবে, মানে বাইরের সাইডের দিক থেকে বলবে। ফ্রিডমটা কোত্থেকে আসে এটা থিওলজিক্যাল জায়গা থেকে দেখবে, কোনো প্রবলেম নেই। কিন্তু যে রিয়েলাইজ করে সে ফ্রিডম শব্দটা ইউজ করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি পলিটিক্স করতে আসছেন, আপনি থিওলজি করতে আসেন নাই। থিওলজি আপনার কুশন মানে আসন আর কি, যে আসনটা পেতে ওর উপর বসে আছেন আপনি, অবশ্যই তার গুরুত্ব আছে। কিন্তু আপনার ভাষ্যটা হতে হবে পলিটিক্যাল। এই থিওলজিকে ট্রান্সফর্ম করে পলিটিক্যাল ভাষ্যে কথা বলতে হবে।
পলিটিক্যাল টার্মিনোলজিতে কথা বলতে হবে। এই যে ট্রান্সফরমেশনগুলা এগুলো বুঝে না বলে থিওলজিক্যাল পার্টিগুলা এখানে এসে এইবার ওয়াজের যে ভাষ্য ওই ভাষ্য দিয়ে কথা বলতে শুরু করে, এই হচ্ছে প্রবলেম হয়। এনিওয়ে, এই সাক্ষাৎকারটা এসব দিক থেকে যথেষ্ট পরিমাণে ম্যাচিওর একটা সাক্ষাৎকার হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এই সাক্ষাৎকারের ভিতরে একটি জায়গায় লেখা হয়েছে বা বলা হয়েছে, জামাত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল। এটা খুবই আত্মঘাতী একটা বক্তব্য হয়েছে। মধ্যপন্থী বলবেন না বলবেন এটা আপনাদের ইচ্ছা, প্রগতিশীল এটা কখনোই বলা যাবে না, এটা রীতিমতন হারাম হয়ে গেছে এমন ধরনের একটা শব্দ। বিশেষ করে বাংলাদেশের প্রগতিশীলতার মানে হিন্দুত্ববাদ, এটা বলা যাবে না। এত নরম হওয়ার দরকার নেই, এত বলে না এত ছোট হয়েও না যে ছাগলে মুড়ে খেয়ে ফেলবে তোমারে, এটা এমন অবস্থা। প্রগতিশীল বলার কোনো দরকার নেই। আর যদি বলে আমরা সামনের দিকে তাকাতে চাই, এই ধরনের সামনের দিকে তাকানো এই অর্থে প্রোগ্রেসিভ, এটা কোনো মানে করে দিতে পারেন। কিন্তু কোনোভাবেই প্রোগ্রেসিভ আমাদের এখানে যেভাবে প্রচলিত, আমরা খুব কমিউনিস্ট টাইপের প্রগতিশীল না, আমরা প্রগতিশীল দল না। আমি আপনি কে প্রগতিশীল হইতে পারি না। প্রগতিশীল হওয়া মানে হিন্দুত্ববাদী হওয়া। এটা একটু সাবধানে থেকে কথা বলতে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ।